আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা নামক বইটির অন্তর্গত প্রাবন্ধিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশটি পাঠ করে তার বিষয়বস্তু আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখুন। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। পথ চলতি এই গদ্যাংশটির বিষয়বস্তু আলোচনা করার আগে আমি লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে দু চারটি কথা বলবো। চলো এখন আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নিই। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সময়কাল 1890 থেকে 1977 সাল পর্যন্ত। তিনি ভাষাতাত্ত্বিক, বহুভাষাবিদ ছিলেন। হাওড়া শিবপুরে তার জন্ম। তিনি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। তার রচিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে দেখো দিকময় ভারত ও শ্যামদেশ, ইউরোপ ভ্রমণ, সাংস্কৃতিকী। তার আত্মজীবনী জীবন কথাটি অত্যন্ত সুখপাঠ্য গ্রন্থ। এই লেখক পরিচিতিটি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। যখন এখানে দেখো দেয়া রয়েছে, যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আত্মজীবনীর নাম কি, জীবন কথা। ভাষাতত্ত্ব বিষয়ে কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা অবশ্যই লেখক পরিচিতিটি পড়ে নিও। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। এখানে দেখো লেখক শুরুতেই কি বলছেন, ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না। শ্বশুরালয় গয়া থেকে ফিরছি, দেহারাদুন এক্সপ্রেস ধরব। সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে। কি বলছেন লেখক? লেখক এখানে 1928 সালে শীতকালে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলছেন। 1928 সাল বলতে এখানে স্বাধীনতার পূর্বে ঘটেছে এমন ঘটনা। তার কিন্তু বছর আর তারিখ ঠিক মতন মনে পড়ছে না। তিনি শ্বশুরালয় অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে ফিরছেন। তার শ্বশুর বাড়ি কোথায়? গয়া। গয়া হচ্ছে বিহারের একটি জেলা। আবার গয়ায় হিন্দুদের পবিত্র তীর্থস্থানও রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করলে মৃত ব্যক্তি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। প্রিয়জনের আত্মার মুক্তির উদ্দেশ্যে কিন্তু হিন্দু ধর্মের মানুষরা গয়া গিয়ে পিণ্ডদান করেন। দেহারাদুন এক্সপ্রেস ধরবেন। দেহারাদুন হচ্ছে উত্তরাখণ্ডের একটি পর্যটন কেন্দ্র। এক্সপ্রেস বলতে যে গাড়িগুলো খুব দ্রুত চলে সেই গাড়িগুলোকে বলা হয় এক্সপ্রেস গাড়ি। তাহলে তিনি দেহারাদুন কোন ট্রেনে আসবেন? দেহারাদুন এক্সপ্রেস। তার সঙ্গে রয়েছে মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ। মধ্যম শ্রেণী বলতে এখানে এমন একটা শ্রেণীর কথা বলা হয়েছে যে শ্রেণীতে খুব একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না, সেই শ্রেণীরই টিকিট এর ফিরতি অর্থাৎ ফেরার অংশ রয়েছে তার কাছে। স্টেশনে পৌঁছে দেখলো ট্রেন যথাকালে এলো, কিন্তু কেন জানি না গাড়িতে সেই দিন অসম্ভব ভিড় দেখলো। স্টেশন এখানে স্টেশন, এখানে কি হয়েছে? স্টেশন। এখানে ধ্বনি পরিবর্তন ঘটেছে, এর ফলে হর্ষই আগে এসছে। স্টেশনে লেখক পৌঁছলেন এবং দেখলেন যে ট্রেন যেমন টাইমে আসার কথা ছিল সেই ঠিক টাইমে এসছে, কিন্তু তিনি গাড়িতে দেখলেন যে অসম্ভব ভিড়। অর্থাৎ সেই দিন গাড়িতে কেন এত ভিড় সেটা কিন্তু তিনি জানেন না। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না, দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। তিনি মধ্যম শ্রেণীর কামরায় ঢুকতে পারলেনই না। দ্বিতীয় শ্রেণীর যে কামরা সেখানেও প্রচন্ড ভিড়। সেখানে লোকেরা কি করছে? মেঝেতে বিছানা করে নিচ্ছে, কেউ কেউ আবার বসে যাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখার উদ্দেশ্যে তিনি ইঞ্জিনের দিকে চললেন। এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটি কতক কাবুলিওয়ালার দখলে। পুরো ট্রেনটা ঘুরে দেখার উদ্দেশ্যে তিনি ইঞ্জিনের দিকে চললেন।
আর এমন একটা সময় তিনি দেখলেন যে তৃতীয় শ্রেণী হচ্ছে একটা সাধারণ লোকের শ্রেণী, এখানেও তাদের সুযোগ সুবিধা তেমন একটা পাওয়া যায় না। সেই তৃতীয় শ্রেণীর বগি, অর্থাৎ বগি বলতে ট্রেনের কামরার কাছে দেখলেন যে একেবারেই লোকের ভিড় নেই। তিনি আরো কাছে গিয়ে দেখলেন যে এই বিরাট গাড়িখানি গুটি কতক, অর্থাৎ খুব সামান্য কাবুলিওয়ালার দখলে। কেউ সেখানে গেলে বা জানালা দিয়ে উঁকি মারলে হুংকার ছাড়ছে, ইয়ে গাড়ে তোমারে ওয়াস্তে নিহি जो तुम उधर। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালা এই হুংকার দ্বারা লোক ঠেকিয়ে রাখছেন। রেলের কর্মচারী বা পুলিশের ত্রিসীমানাতেও ঘেঁষছে না। ওই তৃতীয় শ্রেণীর কামরার কাছে কেউ গেলে বা জানালা দিয়ে উঁকি মারলে এই কাবুলিওয়ালারা হুংকার ছাড়ছে, কাবুলিওয়ালারা অর্থাৎ জোরে চিৎকার করে বলছে যে এ গাড়ি তোমাদের জন্য নয় যে তোমরা এখানে এসছো। জবরদস্ত চেহারার এই কাবুলিওয়ালারা তাদের এই জোরে চিৎকারের দ্বারা কিন্তু লোককে ঠেকিয়ে রাখছে, অর্থাৎ লোকজন তাদের ভয়ে আসতে পারছে না। রেলের কর্মচারী বা পুলিশ রেলের এই কামরার ত্রিসীমানাতেও কিন্তু ঘেঁষছে না এদের ভয়ে। কাবুলিওয়ালা কাদের বলে তোমরা একটু জেনে নাও। আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিবাসীদের মধ্যে যারা বাংলাদেশের নানা রকম জিনিসপত্র বিক্রি ও সুদের কারবার করতে আসেন তাদেরকেই কাবুলিওয়ালা বলা হয়। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো আর ওইখানেই জায়গা করে নেব। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি দু চারটি ফার্সি কথা বলতে পারি। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা। অন্তত তখন তাই ছিল। লেখক তখনই ঠিক করলেন যে এই গাড়িতেই ঢুকবো, অর্থাৎ এই তৃতীয় শ্রেণীর বগির কাছেই আমি যাব আর ওখানেই আমার জায়গা করে নেব। লেখকের কেন সাহস হচ্ছে যে তিনি দু চারটে ফার্সি কথা বলতে পারে। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ভদ্র সমাজের ভাষা, আর এটি হচ্ছে সরকারি ভাষা। ফার্সি কি? ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত যে সমস্ত লোকজন আছে সেই শিক্ষিত লোকজনের ভাষা। এই ভাষা উচ্চ ভদ্র সমাজের মানুষদের ভাষা, আর এই ভাষা সরকারি কাজকর্মে লাগে। তখন সেই সময়টা, যখন লেখক সেই সময়ের কথা বলছেন তখন তাই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পশতুর সম্মান তখন ছিল না। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষার নাম কি? পশতু। পশতুর সম্মান তখন ছিল না। পশতু ভাষা আফগানিস্তানের দক্ষিণ পূর্ব অংশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কিছু অংশে ভাষা। একে তো পশতু ভাষী লোকেদের মধ্যে শিক্ষা সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই। আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতে দু একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে বাঙালি বাবুর মুখে ফার্সি শুনে, আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে। জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে পাঠানদের মধ্যে আবার একটু শিশু সুলভ ভাবও আছে। পশতু ভাষা লোকেদের মধ্যে শিক্ষা সংস্কৃতির অভাব, আর তার উপরে এই ভাষায় কিন্তু সাহিত্য তেমন নেই। তখন লেখকের মনে হলো যে এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আভিজাত্যের লক্ষণ, তখন আমি ফার্সিতে দু একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে। হকচকিয়ে বলতে চমকে যাবে, তারপর বাঙালি বাবুর মুখে ফার্সি শুনবে, তারপর বাঙালি বাবুর মুখে ফার্সি, আর তারপরে তারা হয়তো আমার জন্য অর্থাৎ লেখকের জন্য অন্য একটা জায়গা করে দিবে। এইটাই লেখক ভাবলেন। শক্তিশালী আর মারমুখী হলেও কিন্তু পাঠানদের মধ্যে আবার একটু শিশু সুলভ ভাব আছে, এইটা লেখক জানতেন। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা আধ খোলা ছিল, আরো ট্রেন আরো টেনে খুলে ভিতরে ঢুকতে যাব এমন সময় 5-6 জন গুরু গম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠল, किधर आते हो? ये गाड़ी तुम लोगों के वास्ते नहीं, सिर्फ हम पठान लोग इसमें जाते हैं। সোজা গিয়ে লেখক গাড়ির হাতল অর্থাৎ আংটাটার ধরে, দরজাটা আধ খোলা ছিল, আরো তিনি
টেনে খুলে ভিতরে ঢুকতে যাবেন, ঠিক সেই সময়ে ৫-৬ জন পুরো গম্ভীর স্বরে অর্থাৎ মোটা গলায় হুংকার দিয়ে চিৎকার করে বলল, কি দাঁড়াতে হোক, কোথায় আসছো? এ গাড়ি তোমাদের জন্য নয়, স্রিফ অর্থাৎ শুধুমাত্র আমাদের পাঠান লোকেদের জন্য এই গাড়ি। আমি এর জবাব দিলুম ফার্সিতে। লেখক এই কথার জবাব কোন ভাষায় দিলেন? ফার্সিতে। তিনি কি বলেন? মরা জগাহ বিদেহ বর্ডারে সির ইয়ক আদমি, অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। যা অনুমান করেছিলাম। ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বললে, ক্যা মাংতা? আমি আবার ফার্সিতে বললাম, ফার্সি নমি দানি, ফার্সি নমি কই, অর্থাৎ ফার্সি জানো না, ফার্সি বলতে পারো না? খুব সম্ভব এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না। তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিলের ভাব দেখিয়ে বললুম, अच्छी तड़पी अफगानिस्तान में आदमी की दर जवाबी फारसी गुप्त गु गर्दने ডাকাতি সমানিস্ত। লেখক নিজের গলাটা চড়িয়ে একটু ঠাট্টার সঙ্গে তাচ্ছিলের ভাব দেখে অর্থাৎ ছোট মনে করে বললেন যে আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই। যখন তারা মুখ চাওয়াচাই করছে তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বললে, ম্যান ফৌরসি মি দওনম ছি খাহিম, অর্থাৎ আমি ফার্সি জানি, কি চাও? তখন লেখক বললেন যে আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে তোমরা ফার্সি কথা বলবার তোমাদের ক্ষমতা নেই। তখন তারা পরস্পর মুখ চাওয়াচাই অর্থাৎ মুখ দেখতে লাগলো পরস্পরের। সেই সময়ে গাড়ির ভিতর থেকে একটা ছোকরা অর্থাৎ অল্প বয়সী ছেলে কি বলল যে আমি ফার্সি জানি, কি চাও? এখানে হতভম্ব শব্দের অর্থ দেখে নাও কি? অবাক হয়ে যাওয়া। আর তাচ্ছিলের ভাব শব্দের অর্থ তুচ্ছ বা ছোট মনে। তারপর দেখো, গুপ্তা বুদম মরা জাগবি দেহ, আমি তো বললুম আমাকে জায়গা দাও। তখন সে জিজ্ঞাসা করলে, কুজামি রবি, অর্থাৎ কোথায় যাবে? জবাব দিলুম, দর শহর কলকাতা বি রভম, কলকাতা শহরে যাব। তখন পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলো। তখন তারা পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলো। ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরাটি বললে, বেলে আন্দার বি আও, আচ্ছা ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিলে। তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল, যেন এক মস্ত আলেম এসেছেন। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিলে। ছোকরাটি অর্থাৎ অল্প বয়সী ছেলেটি যখন ইশারায় দলের অনুমতি পেলেন, তখন ছেলেটি বলল যে ফার্সি ভাষায় ছেলেটি লেখককে ভেতরে আসতে বললেন। আর লেখক ভেতরে ঢুকতেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চি এরা তাকে লেখককে ছেড়ে দিলেন। সেই সঙ্গে তারা একটু সৌম্য অর্থাৎ অর্থাৎ ভয় বা সম্মান করারও ভাব ছিল, যেন এক মস্ত আলেম অর্থাৎ সবকিছু জানেন এমন এক পণ্ডিত ব্যক্তি এসেছেন। ইতিমধ্যেই ট্রেনটি ছেড়ে দিল। কিন্তু গুরু বলে রক্ষা পেল, বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান পাঠান ট্রাইবাল এরিয়া, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলির মতো সাধারণ এরা ফার্সি জানে না। লেখক কি বলছেন যে কিন্তু গুরু বলে রক্ষা পেলেন, অর্থাৎ গুরুর শক্তিতেই তিনি যেন রক্ষা পেলেন, সেটা তিনি বুঝতে পারলেন। আর যাদের সঙ্গে তিনি কথা বলেছেন তারা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবাল এরিয়ার, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলিদের মতো এরা কিন্তু ফার্সি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্থানিতে আর বাংলায়। এরা ফার্সি না জানায় লেখকের স্বস্তি আর সুবিধা হলো। তাদের সাথে তিনি বাকি যা আলাপ পরিচয় করলেন তা হিন্দুস্থানিতে আর বাংলায়। দু একজন মাঝে মাঝে এক আধ লবজ ফার্সি বললে বটে, কিন্তু এদের
দিতেও বেশ দূর এগুলো না। এদের মধ্যে দু একজন এক আধ লবজ একটু আধটু ফার্সি শব্দ বললেও কিন্তু বেশি দূর এগোতে পারলে না, অর্থাৎ তারা বেশি ফার্সি জানে না। ট্রেন চলছে, চারিদিকে বেশ করে তাকিয়ে নিল। প্রায় 16 জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী। ট্রেন চলছে, চারিদিকে ভালো করে তাকিয়ে নিলেন লেখক। দেখলেন যে এই বগিতে প্রায় 16 জন পাঠান মর্দ, অর্থাৎ পাঠান পুরুষ যাত্রী। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, এই লোকগুলোর বাসি কাপড় চোপড়, তাদের দেহের ঘর্ম অর্থাৎ ঘাম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর ছিল। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ করা ভাবে আমার নাসারন্ধকে আক্রমণ করলে। এই সবকিছুর গন্ধ যেন কড়া ভাবে, মানে অতিরিক্ত মাত্রায় লেখকের নাসারন্ধকে যেন আক্রমণ করলো। হিং কি? হিং হচ্ছে এক প্রকার গন্ধযুক্ত দ্রব্য। এটি রান্নার কাজে ব্যবহৃত হয়। একটুখানি দূরে উপরের বাঙ্কের উপরে শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটন মালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি দূরে উপরের বাঙ্কের উপর, মানে উপরে শোয়ার জায়গায় একটা বৃদ্ধ পাঠান শুয়েছিল এবং লেখককে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে যেন খাটের উপর মালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের উপর থেকে, অর্থাৎ উপর থেকে লেখকে নিবিষ্ট চিত্তে অর্থাৎ এক মনে দেখে একটুখানি পর জিজ্ঞেস করলে, বাবু বাংলাদেশে কোনি আইচ? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলাম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? লেখক কি জিজ্ঞেস করলেন বৃদ্ধ পাঠানকে? যে আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে কোথায় তোমার ডেরা, অর্থাৎ তুমি কোথায় বাংলাদেশে থাকো, আশ্রয় নিয়েছো? বৃদ্ধ পাঠানটি তখন কি বলে, পড়ুয়ালি। বাবু দাঁড়নি ভালো আয় হয়েছে? ধান ভালো হয়েছে কি? বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। লেখক আগা সাহেবের সাথে কথা বলে বুঝতে পারলেন যে এর ব্যবসা কিসের? শীত বস্ত্র বিক্রি করা, এর শীত বস্ত্রের ব্যবসা আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। বাংলার পল্লী অঞ্চলে পটুয়াখালী, বরিশালের পটুয়াখালী বন্দরে এই আগা সাহেবের কেন্দ্র। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি শহর। এটি বরিশাল জেলায় অবস্থিত। এই শহরটির পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ আর দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাচীন নদী বন্দর বরিশালেই অবস্থিত। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইলা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন। লেখক আগা সাহেবের সাথে কথা বলে দেখলেন যে তিনি তার মাতৃভাষার মতো বরিশালের ভাষা ভালোই বলতে পারেন। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি, অর্থাৎ কলকাতার ভাষা তিনি শিখতে পারেননি। একজন পাঠান একটু আরতি করে আমায় বললে, বাবু তুম डरो मत, अगर कोई पूछेगा कि तुम बाঙালি पठानों की गाड़ी में बढ़ के काहे शोर करते हो तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। একজন পাঠান লেখককে আরতি অর্থাৎ অনুনয় করে বললেন যে, বাবু তুমি ভয় পেও না। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বাঙালি হয়ে পাঠানদের গাড়িতে কেন চেপেছ, তাহলে আমরা বলবো উনি আমাদের বাবু, আমাদের হিসাব লেখেন। তার দরদ দেখে খুশি হলুম, তার দরদ অর্থাৎ সহানুভূতি দেখে লেখক খুশি হলেন যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদের যেন একজন হয়ে, সেইটিই তাদের ইচ্ছে। লেখক এদের দরদ অর্থাৎ সহানুভূতি দেখে খুব খুশি হলেন। এদের সাথে যাতে লেখক সগৌরবে অর্থাৎ গৌরবের সাথে চলতে পারে,
এদেরই যেন একজন হয়ে উঠতে পারে, সেইটিই তাদের ইচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব নবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলেন। লেখকের সঙ্গে সঙ্গে তারা কলকাতার কাবুলি ব্যাংক, অর্থাৎ কলকাতায় কাবুলিওয়ালাদের ব্যাংক এর হিসাব নবিশ কেরানি বা ম্যানেজার ম্যানেজারের মর্যাদা দিলেন। আমি বললুম, তোমরা কেউ খুশহাল খা খট্টকের গজল জানো? খুশহাল খা খট্টক হচ্ছেন সম্রাট অরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তোমাদের প্রশ্ন আসতে পারে, খুশহাল খা খট্টক কে? খুশহাল খা খট্টক হচ্ছেন সম্রাট অরঙ্গজেবের সময়ের মানুষ। তিনি পাঠানদের পশতু ভাষায় সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। তাতে একটি পাঠান যে উপরের বাঙ্কে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বললে, খুশহাল খা খট্টকের গজল শুনবে বাবু? দেখছি তুমি আমাদের সবই খবর জানো, আমি তোমাকে শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশহাল খা খট্টকের পশতু ভাষায় রচিত গজল ধরলেন। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন। তারপর ঢাকের বাদ্যি থামলে যেমন মিষ্টি লাগে তার গান থামলো। আমি তখন অতি সহজ আর সরল ভাবে বিষান্তের অবতারণা করল। বহুত খুব বাহবা, বেশ ধন্যবাদ। তখন লেখক সরল সহজভাবে বিশ্বায়নের অন্য বিষয়ের ভূমিকা শুরু করলেন। তিনি কি বললেন? খুব, বহুত খুব, বাহবা বেশ। তিনি এই গানের প্রশংসা করলেন। আর কি বলেন দেখো, পোস্ত গজল তো শোনালে, এখন আদম খান আর দূর খানির মহব্বতের কিস্সা কেউ জানো? তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো, বললে, কি বলছো বাবু, আদম খা দূর খানির কিস্সা শুনবে? এ তো দিল ভাঙা কাহিনী। আমি তোমাকে শোনাচ্ছি। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান আর কতকটা পাঠ করে যেতে লাগলো। লেখক যখন আদম খান আর দূর খানির মহব্বতের কিস্সা অর্থাৎ কাহিনী শুনতে চাইলেন, তখন পাঠানদের মধ্যে একজনের খুব উৎসাহ হলো। তখন সে তার গুরুগম্ভীর কণ্ঠে কাহিনী বলতে লাগলেন, কিছুটা গান করে কিছুটা পাঠ করে। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িতেই যেন এক প্রস্তুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল। আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলুম। পশতু ভাষা বুঝি না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে। কাজে উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কি বিষয় আলাপ হচ্ছে সেটাও বুঝতে দেরি হয় না। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান। দেখছো না, ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে। মাই আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে। লেখকের সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় লেখকের সম্বন্ধে আলোচনা করছে। কি বলছে? লেখক পশতু ভাষা বুঝে না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে। কাজে উর্দু ভাষাটা জানা থাকলে অনেক শব্দই বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কি বিষয়ে আলাপ হচ্ছে সেটাও বেশি দেরি হয় না বুঝতে। দেখো কি বলছে লেখকের সম্বন্ধে, যে এরা ভারী বিদ্বান বুদ্ধিমান, ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সিও পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে। আমাদের গ্রাম সম্বন্ধেও এরা কত জেনে নিয়েছে। দেহাতি মানে গ্রাম। পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেকদিন আগে পড়েছিলুম, সেই কথা মনে হচ্ছে। পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা লেখক কোন একটি বাংলা মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেকদিন আগে পড়েছিলেন, সেই কথাই লেখকের মনে হচ্ছিল। পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে একটি বেঞ্চে বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে তখন রোজার সময় সকলেই আগে সান্ধ্য আহার সেরে নিয়েছিল। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো এদের সঙ্গে থেকে।
গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটাও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। পাঠানদের প্রায় প্রত্যেকেই একটি বেঞ্চ বা বার দখল করে শোবার চেষ্টা করলে, তখন সেই সময়টা ছিল রোজার সময়। সকলের আগেই সকলেই তাই সন্ধ্যাবেলায় খাবার খেয়ে নিয়েছিল। এই রাত্রে লেখকেরও বেশ ঘুম হলো। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে অর্থাৎ ভিতরকার গন্ধে তার নাসিকাটাও যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার পরের দিন খুব ভোরে উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নমাজ পড়ছে, আর সারাদিন রোজার উপবাস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছেন। বড় বড় পাঠান রোটা আর কাবাব। দেখো, রোটা আর কাবাব, রোটা হচ্ছে বড় মাপের রুটি, আর কাবাব আগুনে ঝলসানো মাংস। রোজা করতে হবে বলে এই পাঠানরা কি করছে, ভর পেটে খেয়ে নিচ্ছে। আর কি খাচ্ছে, বড় বড় পাঠান রোটা আর কাবাব। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগে উঠে বসে তসবিহ বা মালা জপ করছেন। নওবাদ ও নহ অসমাই হাসানা অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। আমার ঘুম ভাঙতেই আর তার সঙ্গে চোখাচোখি হতেই তিনি আমাকে সুখ প্রশ্ন শুধালেন। বাবু, কাল রাতে একটু কাইত হইবার পারছিলা? অর্থাৎ কাল রাতে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলেন? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত, সন্দেহ নেই। ইতিমধ্যেই আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে। এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছুলুম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতকগুলির সঙ্গে সুখ লাভও হলো। তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না, অন্তত বোধহয় এভাবে নয়। কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। লেখকের ঘুম ভাঙতেই পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবের চোখাচোখি হতে সেই আগা সাহেব প্রশ্ন করলেন যে কাল রাতে তিনি একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলেন কিনা। এই প্রশ্নটি স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত, অর্থাৎ ভদ্রতার খাতিরে যে করেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে গাড়ি কোথায় পৌঁছেছে? আসানসোলে এসে পড়েছেন। তিনি কলকাতায় এসে পৌঁছলেন, কিন্তু গাড়ির ভিতরের কথা কিন্তু তিনি ভুলতে পারবেন না কোনোদিনও। এই যে ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধুদের সাথে যে সুখ লাভ হলো, সেই সুখ সেটা ভালোই হয়েছিল। এই লোকগুলোর সাথে ভবিষ্যতে কখনো হয়তো দেখা হবে না, অন্তত বোধহয় এইভাবে নয়। কিন্তু এই যে রাতটির কথা লেখক কোনোদিনই ভুলবেন না। এই রাতটির কথা তার ভালোভাবেই মনে থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই গদ্যাংশটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।